আমাদের আজকের আলোচনার বিষয়ে দুইটা টপিক থাকবে। একটা হচ্ছে সাকসেসিভ ডেরিভেটিভ বা পর্যায়ক্রমিক অন্তরীকরণ, এবং পরবর্তীতে আমরা আলোচনা করব ম্যাকলরেন সিরিজ নিয়ে। তো প্রথমেই আমরা আলোচনা করতে যাচ্ছি সাকসেসিভ ডেরিভেটিভ বা পর্যায়ক্রমিক অন্তরীকরণ নিয়ে। তার আগে আমাদের জেনে নিতে হবে যে কোনো একটা ফাংশনকে চলকের সর্বোচ্চ ঘাত সংখ্যক বার অন্তরীকরণ করার পর তার ভ্যালু একটি ধ্রুবক পদ বা কনস্ট্যান্ট টার্ম আসে। তাহলে আমরা ওই পলিনোমিয়াল বা ওই ফাংশনের সর্বোচ্চ ঘাত যত হবে ওই সংখ্যকবার অন্তরীকরণ করার পর ওই ফাংশনটার বা ওই পলিনোমিয়ালের ভ্যালুটা একটা কনস্ট্যান্ট টার্ম এসে পড়বে বা ধ্রুবক পদ এসে পড়বে। এটা একটু মাথায় রাখতে হবে। তো লেট এ ফাংশন বি এফ অফ এক্স ইকুয়ালস টু এক্স কিউব প্লাস 3x স্কোয়ার প্লাস 2x প্লাস 4। তো দেখো এই ফাংশনের সর্বোচ্চ ঘাত কত? এক্স কিউব হলে সর্বোচ্চ ঘাত হচ্ছে 3। তার মানে এই ফাংশনটাকে যদি তুমি 3বার ডিফারেন্সিয়েট করো বা 3বার অন্তরীকরণ করো তাহলে কিন্তু এর ভ্যালু একটা কনস্ট্যান্ট টার্ম বা ধ্রুবক পদ আসবে। তো এটাকে আমরা কি করতে হবে? প্রথমে একবার ডিফারেন্সিয়েট করব, তারপরে ডিফারেন্সিয়েট করার পরে যেটা পাবো অন্তরজটা, ডিফারেন্সিয়েট করার পরে যেটা পাই সেটাকে বলা হবে অন্তরজ, আর এটাকে বলা হবে অন্তরীকরণযোগ্য ফাংশন। তো এখন দেখো আমরা যে এই ফাংশনটাকে বারবার অন্তরীকরণ করব, তো বারবার অন্তরীকরণ করে প্রাপ্ত অন্তরজের নাম কি দিব? দেখো প্রথমবার যখন অন্তরীকরণ করব তখন যদি আমরা এই যে এফ অফ এক্স ফাংশনটা হয় তাহলে এভাবে লিখতে পারি এফ অফ এক্স প্রাইম দিয়ে। একটা প্রাইম দিলে সেটাকে বোঝাবে একবার অন্তরীকরণ করছি। আবার যদি দুইটা প্রাইম দেই তাহলে দুইবার অন্তরীকরণ করা বোঝায়। তিনটা দিলে 3বার অন্তরীকরণ বোঝায়। এছাড়াও তুমি এফ প্রাইম না দিয়ে লিখতে পারো f1, অথবা তুমি যদি ফাংশনটাকে ওয়াই দিয়ে প্রকাশ করো তাহলে y1, ওয়াই প্রাইম উপরে দিতে পারো, অথবা তুমি y1 নিচেও দিতে পারো। 1 2 প্রাইম যাই দাও তুমি, অথবা তুমি যে ডি অফ ওয়াই সামথিং 1 বা 2 এভাবেও দিতে পারো। তো অনেকভাবেই হচ্ছে ফাংশনটা কতবার অন্তরীকরণ হয়েছে এটা বোঝায় আর কি। বেশিরভাগ ক্ষেত্রে আমরা প্রাইম ইউজ করব অথবা 1 2 ইউজ করব। তাহলে যদি ফাংশনটা যদি ওয়াই হয় তাহলে আমরা হয় প্রাইম ইউজ করব, অন্যথায় 1 2 3 এগুলো ইউজ করবো আর কি। তো এই 1 2 3 বা প্রাইম দিয়ে আমরা বুঝে নিব ফাংশনটাকে কতবার অন্তরীকরণ করা হয়েছে। ঠিক আছে? আচ্ছা, তো দেখো এই ফাংশনটাকে যদি প্রথমবার অন্তরীকরণ করি তাহলে ধরো এফ প্রাইম অফ এক্স, তাহলে একবার প্রথমবার অন্তরীকরণ করার জন্য একটা প্রাইম দিলাম। তো এবার দেখো প্রথমবার অন্তরীকরণ করলে কি আসবে? এই সূত্রটা কি জানি আমরা? এক্স টু দি পাওয়ার এন এর সূত্রটা কি জানি? ডি ডি এক্স অফ এক্স টু দি পাওয়ার এন সমান এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1। খুবই কমন একটা সূত্র। তো এই সূত্রটা যদি আমরা এখানে প্রয়োগ করি আসবে 3 এক্স টু দি পাওয়ার 3 মাইনাস 1, এন মাইনাস 1 মানে 3 মাইনাস 1 2 প্লাস 2। এখানে আগের 3 আছে, যদি এখান থেকে 2 আসে 3 ইন্টু 2 মানে 6x, আর 2 মাইনাস 1 1 প্লাস পরবর্তীতে থাকবে এখানে 2। তো দেখো কারণ এখানে যে 2 এক্স এর পাওয়ার হচ্ছে 1, 1 যদি 2 এর সাথে গুণ হয় 2, আর এক্স টু দি পাওয়ার 1 মাইনাস 1, এক্স টু দি পাওয়ার 0 মানে কি 1। এ হচ্ছে প্রথমবার অন্তরীকরণ করলাম। এবার চলো এই অন্তরজ ফাংশনটাকে আবার অন্তরীকরণ করব। তাহলে যেহেতু দ্বিতীয়বার অন্তরীকরণ করতেছি আমরা, এই অন্তরজটার নাম দিলাম এফ ডাবল প্রাইম। তাহলে দেখো এটাকে অন্তরীকরণ করলে কি আসবে? এই 2 নিচে চলে আসবে। আগের সূত্রটা আমরা অ্যাপ্লাই করবো এখানে। 3 ইন্টু 2 মানে 6x, পাওয়ার 1 কমে যাবে, প্লাস 6। তো দেখো যতবারই আমরা অন্তরীকরণ করতেছি এক্সের পাওয়ারগুলো কিন্তু 1 করে কমতেছে, যার কারণে আমরা এই কথাটা বলছি একটা ফাংশনকে বা একটা পলিনোমিয়ালকে n সংখ্যক বার মানে সর্বোচ্চ ঘাত সংখ্যক বার যদি আমরা অন্তরীকরণ করি তারপরে কিন্তু একটা কনস্ট্যান্ট টার্ম চলে আসবে, সেখানে এক্সের 0-এর সাথে বেশি কোনো ঘাত থাকবে না। ঠিক আছে? তো দেখো আমরা এই ফাংশনটাকে যেহেতু এক্সের ঘাত কত, এখানে সর্বোচ্চ ঘাত 3, তার মানে এখানে আমরা আরেকবার ডিফারেন্সিয়েট করতে পারবো। তো 3বার ডিফারেন্সিয়েট করলে আমরা 3টা প্রাইম দিলাম। দেখো এবার ডিফারেন্সিয়েট করলে কত আসবে? শুধু 6। দেখো আমরা অলরেডি 3বার ডিফারেন্সিয়েট করছি সর্বোচ্চ ঘাত সংখ্যক বার, তাই না? সর্বোচ্চ ঘাত সংখ্যক বার ডিফারেন্সিয়েট করছি, এরপরে বলছি কি আমরা ওই অন্তরজটাকে একটা ধ্রুবক সংখ্যা পাবো। দেখো আমরা বলছি একটা ধ্রুবক সংখ্যা পাবো, পেয়েছি 6 পেয়েছি। সো এরপরে তুমি এই ফাংশনটাকে এই অন্তরজটাকে অর্থাৎ তৃতীয় অন্তরজটাকে যতবারই অন্তরীকরণ করো একটা শূন্য আসবে ভ্যালু।
যদি 5 বার অন্তরীকরণ করতে চাও তাহলে শূন্য আসবে, যদি 100 বার অন্তরীকরণ করতে চাও তাহলে কিন্তু শূন্য আসবে। কেন? একটা কনস্ট্যান্ট টার্মকে বা একটা ধ্রুবক পদের অন্তরীকরণ শূন্য হয়, ঠিক আছে? এটা আমরা জানি। তো আমরা যদি এখানে F4 লিখতে চাই, এখানে প্রাইম না বলে এগুলাকে রোমান সংখ্যা বোঝায়, রোমান সংখ্যা বললে আরও ভালো হয়। তাহলে F4 অফ এক্স এটা কত হবে বলো? এই 6-এর অন্তরীকরণ করলে আসবে শূন্য। তো আমাদের মেন কি পয়েন্টটা হচ্ছে এটা, যেটা হচ্ছে আমরা যদি কোনো ফাংশনের সর্বোচ্চ ঘাত সংখ্যক বার ফাংশনটাকে অন্তরীকরণ করি তাহলে কিন্তু অলরেডি একটা কনস্ট্যান্ট টার্ম চলে আসবে। তারপরে যতবারই অন্তরীকরণ করি ফাংশনটার ভ্যালু বা অন্তরজের ভ্যালুটা শূন্যই আসবে। দেখো এটাকে যদি আমরা আবার অন্তরীকরণ করি, শূন্যকে অন্তরীকরণ করলেও শূন্যই আসবে, ঠিক আছে? যতবারই করব শূন্য আসবে। সো এখান থেকে আমরা একটা কথা বলতে পারি, যদি আমরা কোনো ফাংশনকে তার সর্বোচ্চ ঘাতের সাথে বেশিবার অন্তরীকরণ করি তাহলে কিন্তু তার ভ্যালু শূন্য আসবে। ধরো আমরা m সংখ্যক বার কোনো ফাংশনকে অন্তরীকরণ করলাম যেখানে ফাংশনের ঘাত হচ্ছে n, তাহলে এখানে m যদি n এর সাথে বড় হয়, অর্থাৎ আমরা যদি n এর সাথে বেশিবার অন্তরীকরণ করি তাহলে কি হবে? ফাংশনটার ভ্যালু শূন্য আসবে বা অন্তরজের ভ্যালুটা কি আসবে? শূন্য আসবে। অর্থাৎ f⁴m অফ এক্স ইকুয়ালস টু 0 আসবে। এখানে m দিয়ে কত বড় অন্তরীকরণ করেছি সেটা বোঝাচ্ছে, যেহেতু সেটা সর্বোচ্চ ঘাতের সাথে বেশি শূন্য, সুতরাং এই অন্তরজের ভ্যালু আসবে শূন্য। আচ্ছা, এই যে আমরা পর্যায়ক্রমে 1 বার 2 বার 3 বার 4 বার এভাবে অন্তরীকরণগুলো করে যাচ্ছি, এই অন্তরীকরণগুলো করার নাম, পর্যায়ক্রমে করার নামই হচ্ছে সাকসেসিভ ডেরিভেটিভ বা পর্যায়ক্রমিক অন্তরীকরণ। আশা করি এটা দেখার পরে আর কোনো সমস্যা হবে না। এবার চলো আমরা এক্সাম্পল দেখি। প্রথম এক্সাম্পলে আছে y = x⁴n ফাংশনের n তম অন্তরজ নির্ণয় করো। দেখো এখানে ফাংশনের সর্বোচ্চ ঘাত হচ্ছে n, আর ফাংশনটাকে n তম বারই অন্তরীকরণ করতে বলা হয়েছে। তো আমরা কি করব? পর্যায়ক্রমে অন্তরীকরণ করব। প্রথমে y-কে প্রথমবার অন্তরীকরণ করি, সুতরাং এখানে y কত? x⁴n, একে প্রথমবার অন্তরীকরণ করো। তাহলে প্রথমবার অন্তরীকরণ করলে আমরা তার নাম দিব y⁻1 বা y'। এটাকে অন্তরীকরণ করলে সিম্পল এই সূত্রটা অ্যাপ্লাই করো, n x⁴n-1। আবার এই ফাংশনটাকে আবার অন্তরীকরণ করতে হবে দ্বিতীয়বার। এভাবে আমরা n সংখ্যক বার অন্তরীকরণ করব। তারপরে যেটা হবো সেটাই হলো n তম অন্তরজ। দেখো আগের n আছে, এখন এই x⁴n-1 এর যদি এই সূত্র অ্যাপ্লাই করি তাহলে পাওয়ার আগে চলে আসবে, তাই না? দেখো এখানে n ছিল, এই nটা আগে চলে আসছে, পাওয়ার আগে চলে আসলে পাওয়ার এখানে n-1, আর পাওয়ার থেকে 1 কমে যাবে। দেখো এখানে x⁴n ছিল, পাওয়ার 1 কমে গেছে, সো x⁴n-2। এটা n-1 ছিল, আরও 1 কমে দাও, n-2। তৃতীয়বার যদি অন্তরীকরণ করো তাহলে n-1, আবার এই ফাংশনটাকে অন্তরীকরণ করলে পাওয়ার আগে চলে আসবে n-2, আর x⁴ পাওয়ার আরও 1 কমে যাবে n-3। আমরা এই ফাংশনটাকে অলরেডি 3 বার অন্তরীকরণ করছি। তো আমরা জানি না আসলে এখানে n এর মান কত। সো আমরা চাইলেই কিন্তু এই যে অসংখ্যবার যদি নির্ণয় করি তাহলে আমাদের কোনো লাভ হবে না। সো আমরা এখান থেকে বলতে পারি এভাবে আমরা ফাংশনটাকে অন্তরীকরণ করতেই থাকবো কোন পর্যন্ত? y⁴n পর্যন্ত, তাই না? তাহলে y⁴n এর ভ্যালুটা কত হবে? দেখো যখন তৃতীয়বার অন্তরীকরণ করছো তখন কিন্তু আসছে n × n-1 n-2, এটার দিকে লক্ষ্য করো, n-2, অর্থাৎ যতবার অন্তরীকরণ করছো তার চাইতে 1 কম বিয়োগ হয়েছে এখানে। তার মানে দেখা যাচ্ছে যে y⁴n বের করি তখন কিন্তু সর্বশেষ টার্মটা হবে n এর চাইতে, n থেকে বিয়োগ করবো n এর চাইতে 1 কম। দেখো এখানে n থেকে বিয়োগ করছি কি, যতবার অন্তরীকরণ করছি তার চাইতে 1 কম, ঠিক আছে? তো দেখো এটা কি হবে, n × n-1 n-2 এভাবে যেতে থাকবে, এবং n থেকে বিয়োগ করব কি n-1, এটা বিয়োগ করব না, তো n-1 বিয়োগ করলে সেটা প্লাস হয়ে যাবে। আর এখানে x এর উপর পাওয়ার থাকবে কত? দেখো এখানে তৃতীয়বার অন্তরীকরণ করছি এই জন্য n থেকে 3 বিয়োগ দিছি, তো এখানে n-তম বার অন্তরীকরণ করলে কি হবে? n থেকে n বিয়োগ দিতে হবে। তো কত আসে দেখো, এটাকে যদি লিখো তুমি
এন ইন্টু এন মাইনাস ওয়ান এন মাইনাস টু এইভাবে। এখানে দেখো এন আর এই এন কাটা যায়, তাহলে বাকি থাকে ওয়ান। তার মানে এটা কমতে কমতে এই 3 2 1 পর্যায়ে চলে গেছে। আর এখানে থাকে এক্স টু দি পাওয়ার এন মাইনাস এন মানে কি এক্স টু দি পাওয়ার জিরো, এক্স টু দি পাওয়ার জিরো মানে ওয়ান। আচ্ছা সেটা পরে লিখছি। দেখো তো এটাকে কি লেখা যায়, এন থেকে কমতে কমতে ওয়ানে চলে গেছে। তো আমরা ফ্যাক্টরিয়াল ফাংশনটা কীভাবে চিনি? ফ্যাক্টরিয়াল থাকে কীরকম, একটা সংখ্যা থেকে কমতে কমতে গুণাকারে কমতে কমতে একটু ওয়ান ওয়ান পর্যন্ত চলে যায়, তখন আমরা সেটাকে লিখতে পারি সবচেয়ে বড় যেই সংখ্যাটা থাকবে ওইটার ফ্যাক্টরিয়াল, এখানে এন ফ্যাক্টরিয়াল লিখতে পারি এটাকে। আর এক্স টু দি পাওয়ার জিরো এর মান কত? ওয়ান। সো এন ফ্যাক্টরিয়ালের সাথে যদি আমরা ওয়ান গুণ করি তাহলে কিন্তু এন ফ্যাক্টরিয়ালই হবে। অর্থাৎ এই ফাংশনের এনতম অন্তরজের ভ্যালু কত? ওয়াই এন সমান এন ফ্যাক্টরিয়াল। এটাই আমাদের বের করতে বলছে। তো এটার টেকনিকটা হচ্ছে আমরা 2-3 বার বা 4 বার ফাংশনটা ডিফারেন্সিয়েট করব বা অন্তরীকরণ বের করব, তারপরে এই প্রথম 3-4টা যেভাবে আসছে ঠিক একইভাবে আমরা এনতম অন্তরজটা লিখে দিব। জাস্ট আগেরগুলো দেখে একদম শেষেরটা লিখে দেব, এতটুকুই এটার টেকনিক। এখন পরবর্তী এক্সাম্পলটা দেখো। এক্সাম্পলটাতে বলা আছে ওয়াই ইকুয়ালস টু এক্স টু দি পাওয়ার এম ফাংশনের এনতম অন্তরজ নির্ণয় করো। তো দেখো এখানে এক্স এর সর্বোচ্চ ঘাত হচ্ছে এম, আর অন্তরজ নির্ণয় করতে হবে এনতম অন্তরজ। ঠিক আছে, যেখানে এম এর ভ্যালু বা সর্বোচ্চ ঘাত এন থেকে বড়, তার মানে ফাংশনটাকে আরও অন্তরীকরণ করা যাবে। যেহেতু সর্বোচ্চ ঘাত সংখ্যকবার অন্তরীকরণ করলে তারপরে কনস্ট্যান্ট আসে, তো আমরা তার আগে সমাপ্ত করে দিব। এন এর মান তার চাইতেও ছোট, সর্বোচ্চ ঘাতের চাইতেও ছোট, আমরা আরও অন্তরীকরণ করতে পারবো। আচ্ছা দেখো এটাকে আমরা অন্তরীকরণ করি, তাহলে প্রথমবার অন্তরীকরণ করি। ওয়াই ওয়ান সমান কত আসবে? এম এক্স টু দি পাওয়ার এম মাইনাস ওয়ান। দ্বিতীয়বার অন্তরীকরণ করো, এম এম মাইনাস ওয়ান এক্স টু দি পাওয়ার এম মাইনাস টু। তৃতীয়বার এম এম মাইনাস ওয়ান এম মাইনাস টু এক্স টু দি পাওয়ার এম মাইনাস থ্রি। তো তৃতীয়বার করলাম, এভাবে আমরা এন সংখ্যক বার করবো, তাই না? এন সংখ্যক বার করলে ওয়াই টু দি পাওয়ার এন এর মানটা কত আসবে? দেখো সিরিয়ালে যদি আমরা লিখি এম এম মাইনাস ওয়ান এম মাইনাস টু এভাবে, তাহলে এনতম পদের জন্য শেষ টার্মটা কী আসবে, ধারাটা কীভাবে যাবে আর কি। ধারাটা যাবে হচ্ছে দেখো এখানে তৃতীয় পদের জন্যে যতবার ডিফারেন্সিয়েট করছি তা থেকে এক কম এম থেকে বিয়োগ হয়েছে। এম থেকে কত বিয়োগ হচ্ছে? তৃতীয়বার ডিফারেন্সিয়েট করার জন্যে যতবার ডিফারেন্সিয়েট করছি তার থেকে এক কম বার, অর্থাৎ 3বার ডিফারেন্সিয়েট করছি, 3-এর জন্য আমরা 2 বিয়োগ করতেছি এম থেকে। আর যদি এন বার ডিফারেন্সিয়েট করি আমরা, তাহলে এন থেকে কত বিয়োগ করবো? এনের সাথে এক কম, তাহলে এম থেকে বিয়োগ করতে হবে এনের সাথে এক কম, এন মাইনাস ওয়ান। এন মাইনাস ওয়ান মানে কি, এটাকে ব্র্যাকেটে এন মাইনাস ওয়ান বিয়োগ দিচ্ছি, আমরা সরাসরি লিখতে পারি এন প্লাস ওয়ান। এন মাইনাস ওয়ান বিয়োগ দিচ্ছি এম থেকে টোটাল, তো ব্র্যাকেটটা যদি উঠিয়ে দিই মাঝখানে এম মাইনাস এন প্লাস ওয়ান। আর এখানে থাকে কি দেখো এক্স টু দি পাওয়ার এম মাইনাস এন, জাস্ট পাওয়ারটা বিয়োগ করে দিছি। এরপরে এখন আমরা এটাকে এখনও ফ্যাক্টরিয়াল আকারে সাজাতে পারতেছি না, তাই না? তো আমরা চেষ্টা করবো এটাকে ফ্যাক্টরিয়াল আকারে সাজানো যায় কিনা। দেখো এখানে যদি সর্বশেষ টার্মটা ওয়ান হয় কমতে কমতে, তাহলে কিন্তু সেটাকে আমরা ফ্যাক্টরিয়াল আকারে লিখতে পারবো এই এম এর। সেটা করার জন্য আমরা এর পরবর্তী যে টার্মগুলো, এই পরবর্তী টার্মগুলো ওয়ান পর্যন্ত গুণ করে দিচ্ছি। তো ধরো উপরে আমরা এম এম মাইনাস ওয়ান এম মাইনাস টু এভাবে এম মাইনাস এন প্লাস ওয়ান। এর পরবর্তী টার্মটা কী হবে বলো? টার্মগুলো কিন্তু ভ্যালু কমতেছে, পরবর্তী টার্মটা হবে এম মাইনাস এন, এরপরে এম মাইনাস এন মাইনাস ওয়ান, এভাবে চলতেই থাকবে। এবং শেষ সংখ্যাটি হবে ধরো এভাবে, একটা আসবে 3, তারপর একটা আসবে 2, তারপর একটা 1 আসবে, যেহেতু কমতেছে ভ্যালুগুলো একসময় 1 আসবে। আর শেষে থাকবে কি বলো, এক্স টু দি পাওয়ার এই এম মাইনাস এন। তো এখন এই যে আমরা অতিরিক্ত টার্মগুলো গুণ করছি, এই টার্মগুলো আমরা কই পেয়েছি? এই টার্মগুলো যেহেতু আমরা নিজে থেকে আনছি, সো এই টার্মগুলো গুণ অবস্থা থাকার কারণে আমরা ভাগ দিয়ে দিব। হ্যাঁ, অতিরিক্ত টার্মগুলো এখান থেকে শুরু করছি এম মাইনাস এন থেকে, এম মাইনাস এন
এম মাইনাস এন মাইনাস ওয়ান, এভাবে 3 2 1। দেখো উপরে কিন্তু ফ্যাক্টরিয়াল আকার তৈরি হয়ে গেছে, যেহেতু ওয়ানে গিয়ে শেষ হয়েছে। তো আমরা লিখতে পারি উপরেরটাকে এম ফ্যাক্টরিয়াল, যদি এম সবচেয়ে বড় ভ্যালু, উপরে লিখতে পারি এম ফ্যাক্টরিয়াল। আর নিচেও কিন্তু দেখো ফ্যাক্টরিয়াল আকারে সাজানো হয়েছে, ওয়ানে গিয়ে শেষ হয়েছে। সো এটা তোমার সবচেয়ে বড় টার্ম হচ্ছে এম মাইনাস ওয়ান, আর এটাকে লিখতে পারি এম মাইনাস এন ফ্যাক্টরিয়াল। তো এই অংশ শেষ, আর বাকি থাকে কি আমাদের এক্স টু দি পাওয়ার এম মাইনাস এন। এটা হচ্ছে আমাদের এই ওয়াই ইকুয়ালস টু এক্স টু দি পাওয়ার এম ফাংশনের এনতম অন্তরজ, যেখানে এম এর ভ্যালুটা হলো এন এর চাইতে বড়। আবার বলছি যদি এম এর ভ্যালু এন এর চাইতে ছোট হয়, অর্থাৎ তার ফাংশনের ঘাত যত তার সাথে যদি বেশি বার অন্তরজ করি, তাহলে কিন্তু এই ওয়াই টু দি পাওয়ার এন ইকুয়ালস টু 0 আসবে বেশি বার অন্তরীকরণ করলে। আর যদি হচ্ছে তাহলে একটা পাইলাম বেশি বার অন্তরীকরণ করলে, আর একটা পাইলাম কম অন্তরীকরণ করলে। আর একটা যদি আমরা এম এর সমান, অর্থাৎ এম আর এন যদি সমান সংখ্যক বার অন্তরীকরণ করি, তখন কি আসবে, যেখানে এম ইকুয়ালস টু এন, তখন কি আসবে ওয়াই ইকুয়ালস টু এন, বা ওয়াই ইকুয়ালস টু এম লিখতে পারো অথবা ওয়াই ইকুয়ালস টু এনও লিখতে পারো। তখন কিন্তু কোনো ঝামেলা নাই, যদি দুইটা সমান। তো এটার জন্য আমরা এখানে যদি ভ্যালুটা বসায় দিই, লক্ষ্য করো এখানে যদি এম ইকুয়ালস টু এন বসায় দিই, তাহলে নিচে কত থাকবে দেখো তো। ধরো এম রেখে দিলাম এম ফ্যাক্টরিয়াল, আর এন এর জায়গায় এম লিখলাম, যদি দুটো ইকুয়াল, তাহলে 0 ফ্যাক্টরিয়াল। এম থেকে এন বিয়োগ দিলে 0 থাকবে না, তখন দুইটা সেম। আর এখানে এক্স টু দি পাওয়ার কত থাকবে, এম মাইনাস এম। দেখো কত থাকে, তাহলে উপরে থাকে এম ফ্যাক্টরিয়াল আর নিচে থাকে 0 ফ্যাক্টরিয়াল। 0 ফ্যাক্টরিয়াল মানে হচ্ছে 1, আর তাহলে থাকবে এম ফ্যাক্টরিয়াল। আর এক্স টু দি পাওয়ার এম মাইনাস এম মানে কি, এক্স টু দি পাওয়ার 0। তো কোনো কিছুর উপরে পাওয়ার 0 হলে সেটার মান হয় 1, তার মানে এই টোটাল টার্মটার ভ্যালু হবে এম ফ্যাক্টরিয়াল। অর্থাৎ এম ইকুয়ালস টু এন হলে, এন তো উপর অন্তরীকরণ করলে তার ভ্যালু হবে এম ফ্যাক্টরিয়াল। তো তিনটা বুঝছো তো, কেন আমরা এই গ্রেটার দেন বা লেস দেন বা ইকুয়াল হলে কী ঝামেলাগুলো হয় বা ভ্যালুগুলো কীরকম আসে। তাহলে এম গ্রেটার দেন এন হলে ভ্যালু আসবে এটা, এম লেস দেন এন হলে 0 আসবে। আর যদি এম সমান এন হয় তাহলে কি আসবে, সেটা আমরা চাইলে এখান থেকে বের করে নিতে পারি, এম ফ্যাক্টরিয়াল আসবে। এ হচ্ছে সেকেন্ড এক্সাম্পল। এখন আমরা চলে যাচ্ছি তৃতীয় এক্সাম্পলে। দেখো তৃতীয় এক্সাম্পলে কি বলছে, ই টু দি পাওয়ার ওয়াই ইকুয়াল সাইন এক্স এর ওয়াই থ্রি এর মান নির্ণয় করতে বলছে, অর্থাৎ তৃতীয় অন্তরজ বের করতে বলছে। তো সেই ক্ষেত্রে আমরা কি করব, লনের সাহায্যে আমরা ওয়াইটাকে আলাদা করব। এখান থেকে কি লেখা যায়, বোথ সাইডে আমরা লন নিচ্ছি, হ্যাঁ। তো এখানে থাকে ই টু দি পাওয়ার ওয়াই আর লন সাইন এক্স, দুই সাইডে লন নিচ্ছি। তো লন আর ই একসাথে থাকলে তার ভ্যালু হয় 1, তাহলে 1 না লিখে আমরা শুধু ওয়াই লিখতে পারি, আর এটা পাওয়ারটাকে আগে নিয়ে আসা যায়। তো এখানে থাকবে ওয়াই আর লন সাইন এক্স, এটা লন সাইন এক্স থাকবে। এখন ওয়াই এর একটা ফাংশন পাইছি, এই ওয়াই এর ফাংশনটাকে আগের নিয়মে আমরা প্রথমবার, দ্বিতীয়বার এবং তৃতীয়বার অন্তরজ নির্ণয় করব। তো ওয়াই ওয়ান যখন বের করব, লন সাইন এক্স, এখন লন এক্স এর অন্তরীকরণ কি, ডি ডি এক্স অফ লন এক্স এর অন্তরীকরণ হচ্ছে 1/x। তো এখানে সাইন এক্স ফাংশনটাকে যদি আমরা এক্স কল্পনা করি, তাহলে কি হবে 1/sin x। জাস্ট এখানে এক্স এর মতো করে আমরা নিচে বসিয়ে দিলাম, যেহেতু এটা এক্স না, তো চেইন রুলের মাধ্যমে আমরা আবার এটাকে অন্তরীকরণ করতে হবে। চেইন রুলের কারণে এই সাইন এক্সকে অন্তরীকরণ করলে কি আসবে, কোস এক্স। এটা থেকে ওয়াই ওয়ানের মান কি লেখা যায়, ওয়াই ওয়ান ইকুয়াল, দেখো কোস এক্স বাই সাইন এক্স, এটাকে লেখা যায় কট এক্স। এটা হচ্ছে প্রথম অন্তরীকরণের মান বা অন্তরজের মান। এখন যদি আমরা আরেকবার অন্তরীকরণ করি, ওয়াই টু এর ভ্যালু বের করি, দেখো কট এক্স রে যদি আমরা অন্তরীকরণ করি, তাহলে কি পাই, কোসেক স্কোয়ার এক্স। কট এক্স এর অন্তরীকরণ মান হচ্ছে কোসেক স্কোয়ার এক্স, সরাসরি সূত্র। এরপরে এই কোসেক স্কোয়ারের যদি আমরা আবার অন্তরীকরণ করি ওয়াই থ্রি, দেখো এটাকে যদি আমরা এক্স টু দি পাওয়ার এন এর সূত্রটা প্রথমে অ্যাপ্লাই করি, জাস্ট চেইন রুল আর কি। তো প্রথমে এক্স টু দি পাওয়ার এন কল্পনা করলে সেখানে কি হবে, এই পাওয়ারটা আগে চলে আসবে 2 কোসেক এক্স। এরপরে চেইন রুলের কারণে আমরা এই কোসেক এক্সকে আবার অন্তরীকরণ করব, যেহেতু কোসেক এক্সটা
এক্স না, শুধু এক্স না, ঠিক আছে। তো কোসেক এক্সকে অন্তরীকরণ করলে আমরা পাইতেছি হচ্ছে কোসেক এক্স কোট এক্স। এখন থাকে কি, দুইটা গুণ করে দাও, কোসেক এক্স গুণ করে দিলে 2 কোসেক স্কোয়ার এক্স, আর এখানে থাকে কোট এক্স। হচ্ছে এটা তৃতীয় অন্তরীকরণের মান। তো এখন আমরা শিখব ম্যাকলরিনের ধারা সম্পর্কে। দ্বিতীয় টপিকটি হচ্ছে ম্যাকলরিন থিওরিয়াম বা ম্যাকলরিনের উপপাদ্য। ম্যাকলরিনের উপপাদ্যটা আসলে কি বা আমরা কোথায় ইউজ করি সেটা একটু দেখি। এক্সের ক্রমবর্ধমান ঘাতের কোনো ফাংশনের বিস্তারের ধারা বের করতেই এই উপপাদ্য ব্যবহৃত হয়। মানে ধরো ln 1 প্লাস এক্সের একটা ধারা পাবা, বা ই টু দি পাওয়ার এক্সের একটা ধারা পাবো আমরা। এই যে ধারাগুলো, একটা ফাংশন মনে করো এফ অফ এক্স ইকুয়ালস টু ই টু দি পাওয়ার এক্স, এই ফাংশনের ধারা বের করার জন্য আমরা এই ম্যাকলরিনের থিওরেমটা ইউজ করি। তার জন্য ম্যাকলরিন বলছে কি, যদি এই এফ অফ এক্সের ধারাটা একটা সাধারণ ধারা বা জেনারেল সিরিজটা যদি এরকম হয় যে এ নট প্লাস এ ওয়ান এক্স প্লাস এ টু এক্স স্কোয়ার প্লাস এ থ্রি এক্স কিউ প্লাস এভাবে যেতে যেতে এ এন এস টু দি পাওয়ার এন, এটা যদি এক্সের ক্রমবর্ধমান, দেখো এক্সের প্রথমে ঘাত ছিল 0, এখানে এক্সের ঘাত 1, এক্সের ঘাত 2, এক্সের ঘাত 3, এভাবে বাড়তে বাড়তে এক্সের ঘাত এন। এটা কি বলা হচ্ছে, এক্সের ক্রমবর্ধমান ঘাতের একটা ফাংশনের এই যে বিস্তারের ধারাটা, এই বিস্তারের ধারাটা সাধারণ সিরিজ থেকে মেইন ফাংশনের জন্য বের করার পদ্ধতিটাকে আমরা ম্যাকলরিনের উপপাদ্য বা ম্যাকলরিন এখানে হচ্ছে অন্তরীকরণের সাহায্যে একটা উপপাদ্য দিয়েছে, এই উপপাদ্য দিয়ে বের করতে পারি। কীভাবে বের করতে পারি দেখো, আমরা প্রথমেই করতে পারি কি, এফ অফ এক্সের যে ফাংশনটা, ওই ফাংশনটার ধারাটাকে আমরা একটা জেনারেল সিরিজ আকারে ধরতে পারি, এই সিরিজটা ধরে নিব। এখন ম্যাকলরিন বলছে কি, এই সিরিজটা আর এই সিরিজটা সমান, অর্থাৎ এই সিরিজটাকে এইভাবে প্রকাশ করা যায়। যদি এই প্রকাশ করা যায়, দেখো এদের এক্সের ঘাতগুলো যদি সমীকৃত করি, দেখো এখানে এক্সের ঘাত 0, এখানে এক্সের ঘাত 0, দুটো যদি সমীকৃত করি তাহলে আমরা এ জিরো এর ভ্যালু পাবো। এখানে এক্সের ঘাত যদি সমীকৃত করি এ ওয়ানের ভ্যালু পাবো, এ ওয়ানের ভ্যালু কত, এফ ওয়ান অফ জিরো। আবার এক্স স্কোয়ারের ঘাত যদি সমীকৃত করি তাহলে এ টু এর ভ্যালু পাবো। দেখো এ টু এর ভ্যালু এফ প্রাইম, এফ ডাবল প্রাইম বা এফ 2/2 ফ্যাক্টরিয়াল। এক্স কিউবের ক্ষেত্রে এ থ্রি এর ভ্যালু কত হবে, এফ 3/3 ফ্যাক্টরিয়াল। অর্থাৎ আমরা যদি এই সাধারণ সিরিজ থেকে বা সাধারণ ধারাটা থেকে ওই ফাংশনের জন্য এই এ ওয়ান এ টু এ থ্রি এগুলোর ভ্যালু বের করতে পারি, তখনই কিন্তু আমরা ধারাটা পাওয়া যাবো। এক্স তো চেঞ্জ হবে না, শুধু এ টু এ ওয়ান এ থ্রি এগুলোর মানগুলো বের করতে হবে। তার জন্য আমাদের এই ধারাটার সাথে সমীকৃত করতে হবে। তো ধারাটার সাথে সমীকৃত আমরা এখন যদি করি তাহলে কি পাই, দেখো এ নট সমান এ জিরো সমান এফ অফ জিরো, আবার এ ওয়ান সমান সমান কি পাই, এফ ওয়ান অফ জিরো, এ টু সমান কি পাই, এফ টু অফ জিরো বাই 2 ফ্যাক্টরিয়াল। এ থ্রি সমান কি পাই, এফ থ্রি অফ জিরো বাই 3 ফ্যাক্টরিয়াল। এভাবে এ এন সমান কি পাবো, দেখো এ এন সমান যদি এক্স টু দি পাওয়ার এন এর ঘাত তুমি সমীকৃত করো, এ এন সমান পাবা এই এ এন মানে এফ টু দি পাওয়ার এন বা এফ এন অফ জিরো, এফ এন অফ জিরো বাই এন ফ্যাক্টরিয়াল। যদি আমরা এ ওয়ান এ টু এ থ্রি এ এন এর ভ্যালুটা পাই, এখানে বসে দিলে তো আমরা এই সিরিজটা পাওয়া যাচ্ছে, তাই না? সো এইটা এখানে বসানো যে কথা, এখান থেকে সরাসরি বের করাও কি একই কথা। এই হচ্ছে আমাদের ম্যাকলরিনের উপপাদ্য। তো ম্যাকলরিনের উপপাদ্য মূলত আমাদের একটা বিস্তারের ধারা বের করার জন্য ইউজ হয়, এটা হচ্ছে মেইন কিওয়ার্ড। এখন আমরা ম্যাকলরিনের কথাটা কেন বিশ্বাস করব, ম্যাকলরিন যে বলছে যে কোনো একটা ফাংশনের ধারাটা, বিস্তারের ধারাটাকে আমরা এভাবে প্রকাশ করতে পারি। কিন্তু এটার ভিত্তি কি, এটার ভিত্তি দেখার জন্য আমরা ম্যাকলরিনের ধারাটার প্রমাণ দেখব এখন। তো ম্যাকলরিন সিরিজের যদি প্রমাণ দেখতে চাই তাহলে আমরা কি করতে হবে, এই এ নট এ ওয়ান এ টু এ থ্রি এর ভ্যালুগুলো যে ওরা এফ অফ জিরো এফ ওয়ান অফ জিরো বা এফ 2/2 ফ্যাক্টরিয়াল এইটা বসাইছে, এটা দেখবো আমরা আসে কি না। ঠিক আছে, এ ওয়ান এ টু এ থ্রি এর ভ্যালু। তো আমরা প্রথমে এফ অফ জিরো মানে কি, এফ অফ জিরো যদি বসাই তাহলে এফ অফ জিরো বসাইলে এখানে বাকি থাকে, তো যেখানে এক্স আছে সেখানে কিন্তু পুরো টার্মটা জিরো হয়ে যাচ্ছে, বাকি থাকতেছে এ নট বা এ এ জিরো। তাহলে এফ অফ জিরো বসাইলে আমরা এ জিরো পাইতেছি, তো সেটা এখানে করছে এই এফ অফ জিরো মানে এ জিরো। আবার যদি আমরা এফ ওয়ান অফ জিরো বসাই, তাহলে এফ ওয়ান অফ জিরো বসানোর জন্য আমরা এটা কি করতে হবে, প্রথমে অন্তরীকরণ করতে হবে। তাহলে এফ ওয়ান বের করে প্রথমেই এফ ওয়ান বের করলে কি আসে, এ নটটা চলে যাবে, আর এখানে বাকি থাকবে হচ্ছে এ ওয়ান
প্লাস টু এ টু এক্স স্কোয়ার প্লাস 3a3 এক্স স্কোয়ার প্লাস এভাবে যাইতেই থাকবে এন এক্স টু দি ফোর এন মাইনাস ওয়ান। এ হচ্ছে f1 এর ভ্যালু বের করলাম। এখন আমরা f1 অফ জিরো লাগবে আমাদের। দেখো এখনও যদি আমরা জিরো বসাই দিই তাহলে কিন্তু শুধু থাকতেছে কি a1, বাকি টার্মগুলো জিরো হয়ে যাবে কেননা বাকি টার্মগুলোর সাথে এক্স আছে। দুঃখিত, এটার ভ্যালুটা হবে এক্স, 2a2x, কারণ এখান থেকে পাওয়ার 1 কমে যাবে এটাকে যদি আমরা অন্তরীকরণ করি। তাহলে f1 অফ জিরো থেকে আমরা পাইতেছি a1, সেটাই ম্যাক্লোরিন বলছে f1 অফ জিরো থেকে আমরা a1 পাইবো, যেটা হচ্ছে x এর কোএফিসিয়েন্ট। এখন দেখি আমরা f2 অফ জিরো থেকে a2 এর ভ্যালুটা পাই কি না। দেখো এই f1কে যদি আমরা অন্তরীকরণ করি তাহলে কি পাচ্ছি, a1 থাকবে না, থাকবে হচ্ছে a2, 2a2, আর এখানে থাকতেছে কি প্লাস 3 দুগুণে 6 a3x প্লাস এভাবে যদি থাকবে প্লাস শেষ টার্মটা এখানে n ইন্টু n মাইনাস ওয়ান এক্স টু দি পাওয়ার n মাইনাস টু। এখন এখানে x এর ভ্যালু জিরো বসাইলে আমরা পাবো কি 2a2। দেখো বাকি টার্মগুলো জিরো হয়ে যাবে কেননা বাকি টার্মগুলোর সাথে x আছে। তো আমাদের f প্রাইম অফ জিরো আছে, এখানে a2 এর ভ্যালুটা জানতে হবে তাই না। তো এখানে 2a2 আছে, 2কে যদি এই সাইডে নিয়ে যাই তাহলে এই সাইডে ভাগ হয়ে যাবে, সুতরাং a2 সমান হবে f প্রাইম প্রাইম 0/2। এই 2কে আমরা 2 ফ্যাক্টরিয়াল লিখতে পারি, কারণ 2 ফ্যাক্টরিয়াল মানে 2 ইন্টু 1, 2 ইন্টু 1 মানে কি 2। সো আমরা কি পাচ্ছি f ডাবল প্রাইম বাই 2 ফ্যাক্টরিয়াল লিখলেই কিন্তু f ডাবল প্রাইম বাই 2 ফ্যাক্টরিয়াল বা f2 অফ 0/2 ফ্যাক্টরিয়াল লিখলে আমরা x স্কোয়ারের ঘাত বা a2 এর ভ্যালুটা পাইতেছি। তার মানে আমরা a3 এর ভ্যালু, a4 এর ভ্যালু এভাবে সবগুলোই পাবো। তাহলে এই অন্তরজটাকে যদি আমরা n সংখ্যক বার ডিফারেন্সিয়েট করি এভাবে তাহলে কি আসবে, দেখো fn অফ জিরো, fn অফ জিরো হবে, তাহলে শেষের টার্মটা কি আসতেছে n ফ্যাক্টরিয়াল an, এরকম আসবে। এখান থেকে যদি আমরা an এর ভ্যালুটা বের করতে চাই an ইকুয়ালস টু fn অফ জিরো বাই n ফ্যাক্টরিয়াল পাবো। তার মানে আমরা fn অফ জিরো বাই n ফ্যাক্টরিয়াল কার সহগ, দেখো x টু দি পাওয়ার n এর সহগ। সুতরাং আমরা an এর ভ্যালুটাও কি পেয়ে যাচ্ছি, অর্থাৎ ম্যাক্লোরিনের ধারাটার প্রুফ হচ্ছে এই টোটাল এটা, যেখানে আমরা a1 a2 a3 বা a0 এর বা an এর ভ্যালুগুলো এদের অন্তরীকরণ, পর্যায়ক্রমিক অন্তরীকরণ থেকেই পাচ্ছি। সো আমরা সহজেই কি একটা এই ক্রমবর্ধমান ঘাতের কোনো ফাংশনের বিস্তারের ধারাটা ম্যাক্লোরিনের উপপাদ্যের সাহায্যে বের করতে পারি। চলো এখন আমরা একটা এক্সাম্পল দেখি এই ম্যাক্লোরিনের ধারা নিয়ে। আচ্ছা, তো প্রথম এক্সাম্পল দেখো, দেওয়া হচ্ছে ln 1 প্লাস এক্স এর বিস্তার করো, ম্যাক্লোরিনের সাহায্যে বিস্তার করতে হবে। তো এখন দেখো আমরা এই ম্যাক্লোরিনের সাহায্যে এই ধারার বিস্তার কি লিখতে পারি, ম্যাক্লোরিন বলছে এই ধারাটার বিস্তার এভাবে আমরা লিখতে পারি। এটার সমান আমরা লিখতে পারি f অফ জিরো, এই ln 1 প্লাস এক্স ফাংশনটাকে আমরা f অফ এক্স ফাংশন ধরে নিলাম, ধরে নিচ্ছি লেট f অফ এক্স ইকুয়ালস টু ln 1 প্লাস এক্স। তাহলে এই ফাংশনটার বিস্তার কীরকম হবে, f অফ জিরো প্লাস এক্স f প্রাইম অফ জিরো প্লাস এক্স স্কোয়ার বাই টু ফ্যাক্টরিয়াল f প্রাইম প্রাইম অফ জিরো বা f2 অফ জিরো, তাহলে এক্স কিউব বাই 3 ফ্যাক্টরিয়াল বাই f3 অফ জিরো প্লাস এভাবে x টু দি পাওয়ার n বাই n ফ্যাক্টরিয়াল বাই x টু দি পাওয়ার n বাই n ফ্যাক্টরিয়াল ইন্টু জিরো। এখান থেকে আমরা এই f অফ জিরো, f প্রাইম অফ জিরো এইগুলো বের করতে হবে। তো প্রথমে আমরা f অফ জিরো কত জানি, দেখো তো f অফ জিরো আমরা যদি জিরো বসাই ln 1 প্লাস এক্সে তাহলে আসে কি ln 1 প্লাস জিরো বা ln 1। তো ln 1 সমান সমান কত বলো, জিরো, তাই না। এখন আমরা যদি ln 1 প্লাস এক্সকে প্রথমবার অন্তরীকরণ করি তাহলে কি আসবে, দেখো ln 1 প্লাস এক্সে অন্তরীকরণ করলে আসে নিচে 1 প্লাস এক্স, এটাকে আমরা এক্স ধরে নিচ্ছি প্রথমে, তারপরে এক্সের অন্তরীকরণ করলে 1, এটা 1/1 প্লাস এক্স। এখন যদি আমরা f অফ জিরো বসাই দিই ভ্যালুটা তাহলে কি আসবে 1/1 প্লাস জিরো, তার মানে কত 1। দ্বিতীয়বার অন্তরীকরণ করো কি আসে, এটাকে যদি আমরা এই অংশটাকে আবার অন্তরীকরণ করলে কি আসবে -1 ইন্টু 1 প্লাস
এক্স টু দি পাওয়ার -2 এরকম আসবে। এখানে যদি তুমি 0 বসায় দাও এক্সের মান, তাহলে -1 ইন্টু 1 + 0 মানে 1 টু দি পাওয়ার -2। ঠিক আছে, তাহলে কত আসে? -1/1² মানে 1, তার মানে হচ্ছে -1। তারপরে F3 যদি বের করতে চাই, F3 কত হবে? দেখো এটাকে যদি অন্তরীকরণ করো, -1 আর আসবে -2, 1 প্লাস এক্স টু দি পাওয়ার -3। এখানে 0 বসিয়ে দাও, তাহলে 1 আর 2 গুণ করলে থাকবে কত? 2। আর 1 প্লাস 0 মানে কত? 1। 1 এর উপরে ইনভার্স 3, তার মানে হচ্ছে 1, সেখানে ভ্যালু থাকবে 2। এখন যদি এই যে F1 F2 F3 F4 এভাবে যদি সবগুলো ভ্যালু আমরা এখানে বসাই দিই, তাহলে কিন্তু এই ধারাটা পেয়ে যাব। এখানে যদি বসাই দিই, তাহলে ধারাটা কি হবে দেখো, f(0) কত? 0। তো এটা তো লেখা লাগতেছে না আমাদের, পরের টার্মটা লিখি। তাহলে ln 1 প্লাস এক্স সমান কী হবে? এখানে দেখো x ইন্টু f'(0), f'(0) ভ্যালু পাইছি কত? 1, তার মানে x প্লাস পরের টার্মটা x²/2 x²/2, তারপর হচ্ছে f'(f"(0) বা f2(0), f2(0) ভ্যালু পাইছি কত? -1। তার মানে এখানে 1 গুণ হবে, আর এটা যদি মাইনাস দিয়ে দিই আমরা, তাহলে কিন্তু হয়ে যাচ্ছে। আর x³/3, তারপর একটা 3, তারপরের ভ্যালু হচ্ছে f(3)(0) বা তৃতীয় অন্তরজের ভ্যালু হচ্ছে 2, তার মানে আমরা লিখতে পারি 2। এভাবে হচ্ছে আমাদের এই ম্যাকলরিনের সাহায্যে এই যে ln 1 + x ধারাটা ক্রমান্বয়ে বের করতে পারি।